হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার তোমাদের সামনে। যে ক্লাসটা আমি বিগত দুদিন আগে করিয়েছিলাম, অর্থাৎ অ্যাসিড বেস সল্ট তার পার্ট 2 এবং লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ক্লাসে আমরা মূলত লবণ সম্পর্কে লবণ সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা তোমাদের একটু প্রবলেম হয়। কোনটা অ্যাসিডিক সল্ট, কোনটা বেসিক সল্ট, কোনটা নিউট্রাল সল্ট, তারা কি কিভাবে বিক্রিয়া করছে, কোনটা কি সল্ট, নানা রকম সমস্যার সম্মুখীন তোমরা হও। এবং রিসেন্ট আমি দেখতে পাচ্ছি যে এএলপি এবং টেকনিশিয়ান পরীক্ষাতে কিন্তু এই সল্ট নিয়ে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের সামনে এসেছে, যার ফলে এটা তোমাদের আমি কিন্তু ভালো করে আজকের ক্লাসে ক্লিয়ার করব এবং লেটেস্ট যে এমসিকিউ সেই এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রত্যেকে পুরো ক্লাসটাকে সুন্দরভাবে দেখবে এবং আশা করি তোমাদের এই ক্লাসটা অত্যন্ত হেল্পফুল হবে। রিসেন্ট রেলওয়ের গ্রুপ ডি, তোমাদের হচ্ছে টেকনিশিয়ান পরীক্ষা কিছুদিন পরে, এলপি, প্রত্যেকটা পরীক্ষার জন্য সমান সমান ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। তার আগে আগের ক্লাসে আমরা কিন্তু এগুলো পড়িয়েছিলাম, পিএইচ ইন্ডিকেটর, অ্যাসিড সম্পর্কে। এটা হচ্ছে আমাদের অ্যাপ, যারা আমাদের পেইড ব্যাচে নিতে চাও তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। নাম হচ্ছে ভিক্টর এডুকেশন এন্ড এটা হচ্ছে চ্যানেলের লোগো, ঠিক আছে? তো সেখানে আমরা এইসব পড়িয়েছিলাম, ইন্ডিকেটর কত রকমের হয়, ন্যাচারাল, সিনথেটিক, অলফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পড়িয়েছিলাম। আজকের আমাদের ক্লাসে শুরু হচ্ছে, এই ছকটাও তোমাদের করিয়েছিলাম, এটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমাদের শুরু হচ্ছে মোর অ্যাবাউট সল্ট, অর্থাৎ সল্ট সম্পর্কে আরো কিছু তথ্য। দেখো, সল্ট বা লবণ, লবণ কিভাবে তৈরি হয় না, লবণ তৈরি হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন থেকে। নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশম বিক্রিয়া, কি বললাম, নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশম বিক্রিয়া। প্রশম বিক্রিয়া মানে কি, মানে যখন অ্যাসিড অ্যাসিড যখন বেসের সাথে রিয়াকশন করবে তখন কি হবে না, সল্ট প্লাস হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে। তো এখান থেকেই কিন্তু সল্ট উৎপত্তি হয়, এখান থেকে কিন্তু সল্টের উৎপত্তি হয়। এবার কিছু লবণের নাম দিয়েছে এখানে, সেই বলেছে তোমাকে এনসিইআরটি তে তোমরা নিশ্চয়ই জানো কিছু কাজ দেয়, তেমনই এখানে দিয়েছে যে তোমাকে কিছু লবণ দিয়েছে, তাদের রাসায়নিক সংকেত উল্লেখ করতে বলেছে, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এবং এই লবণ সম্পর্কে আমরা বিস্তারিত খুব ভালো করে জানবো। তার আগে এবং এদের সংকেত জানবো তার আগে আর একটু জিনিস আমি তোমাদের বলে দিই, এগুলো সব জানবো। দেখো, লবণ মূলত আমরা চার ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে নিউট্রাল সল্ট, একটা হচ্ছে অ্যাসিডিক সল্ট, একটা হচ্ছে বেসিক সল্ট। এই চার ভাগে বলছি, সরি তিন ভাগে ভাগ করবো। আর একটা রয়েছে, আর একটা হচ্ছে সল্ট, যেটাকে আমরা বলছি, যেটাকে হচ্ছে দ্বৈত লবণ বলা হয়, ঠিক আছে? তো মূলত তিন ভাগে, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে বেসিক। দেখো, আমি এক্ষুনি তোমাদের কি বললাম, আমি তোমাদের এক্ষুনি বললাম যে যখন তোমাদের অ্যাসিড এবং বেস রিয়াকশন করে তখন তোমাদের সল্ট উৎপন্ন হয়। এবার দেখো, যদি অ্যাসিডটাও স্ট্রং হয়, স্ট্রং অ্যাসিড মানে কি না, স্ট্রং অ্যাসিড মানে যদি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, কি বললাম, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার দুটো যদি শক্তিশালী হয়, যেমন ফর এক্সাম্পল HCl নেওয়া হয়েছে, HCl একটা স্ট্রং অ্যাসিড, তাহলে এইটাকে আমরা কি বলছি, এটাকে এই যে সল্টটা উৎপন্ন হচ্ছে এই সল্টটা হচ্ছে নিউট্রাল সল্ট বা প্রশম লবণ। প্রশম লবণ বা নিরপেক্ষ লবণ আমরা বলতে পারি, প্রশম লবণ আমরা বলতে পারি। এখানে প্রত্যেকটাই বিক্রিয়ায় কিন্তু নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে এই স্ট্রং অ্যাসিডের পিএইচ কত, আমি আগের ক্লাসে বলেছিলাম পিএইচ হচ্ছে 0। আর স্ট্রং বেস অর্থাৎ তীব্র ক্ষার, যেটাকে বলছে তীব্র অ্যাসিড এবং তীব্র এটা ক্ষার, এই তীব্র ক্ষারের পিএইচ হচ্ছে 14, ঠিক আছে? কারণ পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয়। হ্যাঁ, তাহলে স্ট্রং অ্যাসিডের যে পিএইচ সেটা হচ্ছে 0, যেটা হচ্ছে HCl, এবং স্ট্রং বেস যার পিএইচ হচ্ছে 14, যার সেটা হচ্ছে NaOH। ওকে, তো এই দুটো যখন মিলছে, তখন এই দুটো যখন রিয়াকশন হচ্ছে তখন কি করবে, দেখো দুটোই স্ট্রং, দুটো স্ট্রং লোকের যখন মারামারি হবে, ঢিসুম ঢিসুম হবে, তখন কি হবে না, তখন দুজনেই কিন্তু একটা মতভেদে আসবে, কারুর দিকে রায়টা কিন্তু ঝুঁকবে না। আমরা যখন কোর্টে কোর্টে যখন উকিল প্রডিউস করি, এখন দেখা যাচ্ছে যে কোনো একটা বড় উকিলের সাথে একটা ছোট উকিল লড়ছে সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে সেই ছোট উকিলটা তার পক্ষে কি রায় যাওয়ার সম্ভাবনা আছে, যতই সে সত্যের পক্ষে থাকুক না কেন? সম্ভাবনা কিন্তু নেই। বড় উকিলের পক্ষে রায় চলে যাবে, কারণ বড় উকিল, বড় এক্সপিরিয়েন্স, বড় ক্ষমতা, তাই না? তো সেই জন্য যদি দুটো উকিলই সমমর্যাদা সম্পন্ন হয়, অর্থাৎ দুটো উকিলেরই ক্ষমতা যদি সেম হয়, এরকম করে আমি বোঝাচ্ছি বিষয়টা, তাহলে কি হবে না, দুজনকে বসিয়ে একটা এমন একটা রায় দেবে যে রায়টা নিরপেক্ষ, যে রায়টা নিরপেক্ষ রায়। তার মানে দুটোই যদি স্ট্রং হয় তাহলে দুটোই কি হবে, নিরপেক্ষ সল্ট বা নিউট্রাল সল্ট বা NaCl উৎপন্ন হবে। অর্থাৎ HCl এবং NaOH, ক্লোরিন পরিবারের লবণ যাকে বলা হয়, যেহেতু ক্লোরিন রয়েছে। তো
বা NaOH স্ট্রং বেসের সঙ্গে রিঅ্যাকশন করে নিউট্রাল সল্ট। মানে অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্ট মানে কি না, দেখো এখানে স্ট্রং অ্যাসিড মানে অ্যাসিডের যে উকিলটা সেই উকিলটা হচ্ছে বেশি স্ট্রং, তাহলে কি হচ্ছে রায়টা তার দিকে ঝুঁকে যাচ্ছে, মানে তার ক্ষমতা বেশি, রায়টা তার দিকে ঝুঁকে যাচ্ছে। এদিকে বেচারি উইক বেস, তার দুর্বল, ক্ষমতা কম, সে বিচার পাচ্ছে না, সে কি করছে এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি স্ট্রং অ্যাসিড অর্থাৎ HCl এর পিএইচ কত 0, ঠিক আছে। উইক বেস NH4H এর পিএইচটা অনেকটা কম, তো NH4H এর সঙ্গে যখন বিক্রিয়া করবে উইক অ্যাসিড তখন কি হবে, উইক অ্যাসিড পুরোপুরি সরি উইক অ্যাসিড বলছি, উইক বেস স্ট্রং অ্যাসিড উইক বেসের সঙ্গে যখন রিঅ্যাকশন করবে তখন এই উইক বেসটা পুরোপুরি স্ট্রং অ্যাসিডের যে পুরোটাকে কিন্তু নিউট্রালাইজ করতে পারবে না, কিছুটা পার্ট লবণের মধ্যে থেকে যাবে। অর্থাৎ স্ট্রং অ্যাসিড যখন থাকবে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন তখন সেখানে যে সল্টটা উৎপন্ন হবে দ্যাট ইজ অ্যাসিডিক সল্ট NH4Cl। নামগুলো মনে রাখবে, অর্থাৎ আমাদের হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে NH4OH এর সঙ্গে যদি আমাদের অ্যাসিড অর্থাৎ HCl এর বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে যে লবণটা উৎপন্ন হয় NH4Cl। এবার হচ্ছে উইক অ্যাসিড, দেখো এবার অ্যাসিডটা উইক হয়ে গেছে, স্ট্রং বেসটা স্ট্রং হয়ে গেছে, তার মানে কি কেসটা বেসের দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ এই উইক অ্যাসিডটা পুরো বেসটাকে কিন্তু নিউট্রালাইজ করতে পারবে না, যার ফলে যে সল্টটা উৎপন্ন হবে সেখানে কিন্তু বেসটা থেকে যাবে। অর্থাৎ উইক অ্যাসিড হচ্ছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে আমাদের কিন্তু স্ট্রং বেস NaOH এর রিঅ্যাকশন হচ্ছে উৎপন্ন হচ্ছে বেসিক সল্ট CH3COONA প্লাস হচ্ছে জল, অর্থাৎ লবণ প্লাস জল উৎপন্ন হয়, তো এটা হচ্ছে কিন্তু একটা বেসিক সল্ট। তো এই তিন প্রকার সল্ট রয়েছে, একটা হচ্ছে নিউট্রাল সল্ট, আর একটা কি হতে পারে যেমন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হচ্ছে তেমন দুজনেই যদি উইক হয়, দুজনেই উইক হলে সেক্ষেত্রেও কিন্তু নিউট্রাল সল্ট উৎপন্ন হবে, যেমন কি CH3COOH NH4OH CH3COONH4 নিউট্রাল সল্ট উৎপন্ন হচ্ছে। এই সল্টগুলোর না, এই সল্টগুলো একটু মনে রাখবে কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এগুলো কি টাইপের সল্ট, যদিও এই টাইপের সল্টগুলো আসবে না, আসবে কোনগুলো যেগুলো একটু আগে বলছিলাম। তার মানে আমি কি বললাম, একটা হচ্ছে আম্লিক লবণ, একটা হচ্ছে আম্লিক লবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় লবণ। কি বললাম, একটা হচ্ছে আম্লিক লবণ, একটা হচ্ছে ক্ষারীয় লবণ, আর একটা হচ্ছে কিন্তু নিরপেক্ষ লবণ বা আমরা বলতে পারি প্রশম লবণ। ওকে ওকে, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। আশা করি প্রত্যেকে বিষয়টাকে বুঝতে পারছো। বিষয়টা বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার কারণ এই টাইপের কন্টেন্ট তুমি অল ইন্ডিয়া কোনো চ্যানেলেও পাবে না, যেগুলো খুব সুন্দর করে তোমাদের এনসিইআরটি থেকে এক্সট্রাক্ট করে তারপর কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করে একটা সুন্দর ম্যাটেরিয়াল প্রস্তুত করে তোমাদের জন্য কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, চলো এবার দেখো যেটা বলছিলাম, এখানে কি কি দিয়েছে। প্রথমে যে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, তাহলে পটাশিয়াম সালফেট একটা একটা করে সংকেত জানি, কারণ এগুলো সংকেত লিখতে বলেছে লবণগুলো রাসায়নিক সংকেত। আমি কিন্তু সংকেত কি টাইপের লবণ প্লাস কোথা থেকে এসেছে মানে সেটা কোন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এসেছে সেটাও তোমাদের পরীক্ষা দিতে পারে, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে একটা করে লবণ জানবো, সেটা কি লবণ, আম্লিক না ক্ষারীয়, এবং সেটা কোথা থেকে এসছে সেটাও আমরা জানবো। প্রথমে আসছি পটাশিয়াম সালফেট K2SO4। কি বললাম, পটাশিয়াম সালফেট K2SO4। দেখে নাও পটাশিয়াম সালফেট কি হচ্ছে না K2SO4। এই যে K2SO4 সল্টটা এটা কি সল্ট না, এটা একটা নিরপেক্ষ সল্ট, অর্থাৎ নিউট্রাল সল্ট। নিউট্রাল সল্ট কি বললাম, এটা একটা নিউট্রাল সল্ট। কেন না, এটা অ্যাসিড অর্থাৎ H2SO4 শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক বা KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটোর মিলনের ফলে কিন্তু K2SO4 বা পটাশিয়াম সালফেট প্রস্তুত হয়েছে। পুরোটা এখানে মনে রাখবে, খুব সুন্দর করে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, নেক্সট লবণের নাম কি ছিল আমাদের, সোডিয়াম সালফেট। তাহলে এটা পটাশিয়াম সালফেটটা কি গেল, এটা কিন্তু একটা নিউট্রাল। আমি নিউট্রাল হলে N লিখবো, অ্যাসিডিক সল্ট হলে A লিখবো, আর বেসিক সল্ট হলে B লিখবো। ঠিক আছে, শর্ট টার্ম গুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, প্রত্যেকে বলবে ম্যাটেরিয়ালের পিডিএফটা কিন্তু তোমরা কালেক্ট করবে। পিডিএফ কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে, এবং অ্যাপ ডাউনলোড প্লাস টেলিগ্রাম এই দুটো জায়গায় কিন্তু যুক্ত হয়ে যাবে। এই সমস্ত সুন্দর সুন্দর পিডিএফ এর জন্য তোমাদের জন্য একদম এক্সক্লুসিভলি ভাবে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো নেক্সট দেখো সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট কি হবে, দেখো সোডিয়াম সালফেট মানে এখানেও কিন্তু শক্তিশালী অ্যাসিড H2SO4 এবং শক্তিশালী ক্ষারক NaOH এই দুটো বিক্রিয়া করে কিন্তু উৎপন্ন করছে, যার ফলে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক যেহেতু বিক্রিয়া করছে তাই এটাও কিন্তু একটা নিউট্রাল সল্ট, বা এখানেও কিন্তু আমি N লিখবো, আগেরটাতেও আমি N লিখবো। তার মানে সোডিয়াম সালফেটও কিন্তু একটা কি না, সোডিয়াম সালফেটও কিন্তু একটা নিউট্রাল সল্ট, এবং পটাশিয়াম সালফেটও একটা নিউট্রাল সল্ট। পটাশিয়াম সালফেটের সংকেত হচ্ছে K2SO4, সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4, রাইট। এবার দেখো আমি চলে আসি ক্যালসিয়াম সালফেট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো একটু ইম্পর্টেন্ট লিখে দাও, কারণ ক্যালসিয়াম সালফেটটা বহুবার তোমাদের
বিভিন্ন এক্সামে তোমাদের এসে, সেটা এলপি হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, জেই হতে পারে, টেকনিশিয়ান গ্রেড 1 হতে পারে, প্রত্যেকটা পরীক্ষা, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষা, গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এসেছে ক্যালসিয়াম সালফেট। এটা কি না, এটা একটা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক, অর্থাৎ H2SO4 এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে চুন যেটা রয়েছে, ঠিক আছে, আর চুন যেটা রয়েছে ওটা যেটাকে আমরা কলি চুন বলি, যেটাকে ক্যালসিয়াম অক্সাইড পাথুরে চুনটাকে জল মিশিয়ে যেটাকে পাওয়া যায় কলি চুন, সেই কলি চুনের সঙ্গে শক্তিশালী অ্যাসিড H2SO4, কারণ কলি চুনও কিন্তু একটা শক্তিশালী ক্ষারক। ওকে, তো এটার সঙ্গে বিক্রিয়া করে হয়, তাই এটাও কিন্তু একটা নিরপেক্ষ, এটাও কিন্তু একটা কি বলবো, এটাও কিন্তু একটা নিউট্রাল সল্ট, বা এটাও কিন্তু নিউট্রাল সল্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। দেখো ম্যাগনেসিয়াম সালফেট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট আমরা বলবো, এই ম্যাগনেসিয়াম সালফেটটা কি না, ম্যাগনেসিয়াম সালফেট দেখো এটাও কিন্তু শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে হচ্ছে। কি শক্তিশালী ক্ষারটাকে না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই এটাও কিন্তু নিউট্রাল সল্ট। এগুলো তোমরা পরীক্ষা হলে ঘাবড়ে যাও, এগুলো তোমরা পরীক্ষা হলে কিন্তু ঘাবড়ে যাও। ওকে, এগুলো কিন্তু তোমরা পরীক্ষা হলে ঘাবড়ে যাও, বি কেয়ারফুল, এগুলো কিন্তু ঘাবড়াবে না। ওকে, ওকে ফাইন, চলো নেক্সট। নেক্সট হচ্ছে কপার সালফেট, এইটাকে স্টার মার্ক রাখো, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল। কপার সালফেট কি হচ্ছে দেখো, শক্তিশালী অ্যাসিড বা দুর্বল ক্ষারক কপার হাইড্রোক্সাইড। এই কপার হাইড্রোক্সাইড কিন্তু দুর্বল ক্ষার, কি বললাম, কপার হাইড্রোক্সাইডটা কিন্তু দুর্বল ক্ষার থেকে তৈরি হয়, যা একে কি করে অম্ল করে তোলে, ওটা এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। কি বললাম, কপার সালফেট কিন্তু একটা অ্যাসিডিক সল্ট। তার মানে দেখো এটাও আমাদের নিউট্রাল হয়েছে, এটাও আমাদের নিউট্রাল হয়েছে, এটাও আমাদের নিউট্রাল হয়েছে, এই কটা কিন্তু নিউট্রাল হয়েছে, বাট এটা কিন্তু আমাদের অ্যাসিডিক সল্ট। এগুলো তোমাদের পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট, কেন আমি তোমাদের করিয়ে দিচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইম এগুলো পরীক্ষায় দিচ্ছে, এগুলো কোথাও ভালোভাবে লেখা নেই যে কোনটা অ্যাসিডিক কোনটা বেস। আর ইন্টারনেটে এখন এআই চলে এলেও এআই কিন্তু কনফিউজ করে দিচ্ছে যে কোন সাইট থেকেও নিচ্ছে, সেই সাইটে সঠিক রয়েছে কিনা তথ্য। প্রচুর সায়েন্স আমি জিনিস দেখেছি যেগুলো এআই ভুল দিচ্ছে, এনসিইআরটি তে সঠিক এক্সপ্লেনেশন এবং সঠিক জায়গাটা তোমাকে বুঝতে হবে, রেলেও সেই এআই এর অ্যান্সার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই সবসময় সবকিছু গুগল করে দেখবো বললে কিন্তু সেটা তোমরা পাবে না। ওকে, নেক্সট দেখো 6 নম্বর। 6 নম্বর তোমরা বুঝতেই পারছো এটা নিউট্রাল সল্ট হবে, কারণ NaCl সবাই জানো যে এটা একটা প্রশম লবণ, বলার কিছুই নেই। কারণ সোডিয়াম ক্লোরাইড মানে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড মানে HCl এবং NaOH, এই দুজনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে। HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড এবং NaOH হচ্ছে কিন্তু একটা স্ট্রং বেস। ওকে, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা বলবে একটু, অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগছে। সুন্দর ক্লাস থাকলে অবশ্যই পরবর্তী ক্লাসে এরকমই আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু আমি আনবো। যেমন পেইড ব্যাচে যথেষ্ট ভালো কন্টেন্ট রয়েছে, পেইড ব্যাচের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, তেমন ফ্রিতেও তোমাদের জন্য কিন্তু আনছি। চলো এবার দেখো তোমাদের জন্য যেটা বলছি, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট NaNO3, এটা কি জন্য শক্তিশালী অ্যাসিড HNO3, শক্তিশালী অ্যাসিড HNO3 এবং শক্তিশালী ক্ষারক NaOH এর দ্বারা তৈরি হয়, তাই এটাও কিন্তু সোডিয়াম নাইট্রেটও কিন্তু নিরপেক্ষ এবং এটাও কিন্তু একটা নিউট্রাল। ওকে, এটাও নিউট্রাল। কিন্তু দেখো নেক্সট দেখো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটটা কি হবে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট কি হবে না, সোডিয়াম কার্বনেট দেখো ভালো করে বুঝবে, সোডিয়াম কার্বনেট কিন্তু দুর্বল অ্যাসিড, H2CO3 একটা দুর্বল অ্যাসিড, তোমরা নিশ্চয়ই জানো। H2SO3 একটা দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক NaOH থেকে তৈরি হয়, তাই এটিও কিন্তু ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ এটা কিন্তু বেসিক। তাহলে বেসিক সল্ট পেয়ে গেলাম সোডিয়াম কার্বনেট। ভালো করে খেয়াল করবে, সোডিয়াম সালফেট কিন্তু নিউট্রাল, বাট সোডিয়াম কার্বনেট, কারণ এটা কার্বনিক অ্যাসিড, H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ফলে তৈরি হয়, তাই এটা মৌলিক বা এটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে কি হবে, এখানটা দেখো, এখানটা যেটা বলছিলাম আমি যে এটা নিউট্রাল, সোডিয়াম নাইট্রেট এটাও কিন্তু নিউট্রাল, সোডিয়াম কার্বনেট এটা কিন্তু হচ্ছে তোমার কি না, এটা কিন্তু হচ্ছে আমার বেসিক, Na2CO3 এটাও কিন্তু আমার বেসিক। ওকে, চলো এবার তোমাদের উপর আমি একটা দায়িত্ব দেবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি। অ্যামোনিয়াম ক্লোরাইড তোমাদের কি আর বলতে হবে, একটু আগেই আমি তোমাদের সামনে ডিসকাস করে দিয়েছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি হবে না, অ্যামোনিয়াম ক্লোরাইডও কিন্তু একটা কি হবে না, এটা কিন্তু একটা অ্যাসিডিক সল্ট। কি বললাম, এটা একটা অ্যাসিডিক সল্ট, এই যে এখানে দেখিয়ে দিয়েছিলাম NH4Cl HCl NH4OH, তার মানে এটা হয়ে গেল তোমার অ্যাসিডিক। এই কয়েকটা লবণ তুমি যদি মনে রেখে দাও আর কিচ্ছু দরকার নেই, কারণ এগুলো এনসিইআরটি তে তোমাদের রয়েছে। আর এই সলিউশনটা খুব একটা কোথাও পাবে না, পেলেও শুধু সংকেতটা পাবে, কিন্তু এভাবেই গুছিয়ে তোমাদের সামনে কোনটা কোন অ্যাসিড কোনটা কোন ক্ষার থেকে প্রস্তুত হচ্ছে সেটা কিন্তু তুমি খুব একটা পাবে না। ঠিক আছে, অবশ্যই তাহলে এর জন্য একটা লাইক একটা শেয়ার অবশ্যই বরাদ্দ রয়েছে। চলো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। এবার সাধারণ লবণ, এগুলো তো ভাগ বলে দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, এগুলো তো বলেই দিয়েছি। লবণ তৈরির বিক্রিয়ার উদাহরণ এগুলো বলে দিয়েছি তোমাদের এক্ষুনি। ক্ষারীয় লবণ, অ্যাসিডিক লবণ, এগুলো বলে দিয়েছি তোমাদের। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে নিচের সংঘটিত বিক্রিয়াগুলোর সমীকরণ এবং সমিত সমীকরণটা লেখো। এটা তোমাদের এনসিইআরটির যে তোমাদের যে এক্সারসাইজ, সেই এনসিইআরটি এক্সারসাইজে রয়েছে। বাট এই এক্সারসাইজে আসার আগে আমি আরো যে পরের অংশগুলো, যেটা আমি তোমাদের স্লাইডে দিইনি কিন্তু বইতে রয়েছে, সেইগুলো একটু এক্সপ্লেন করব, তারপর এখানে আসবো। ঠিক আছে, চলো তারপর কিন্তু এখানে আসবো। আচ্ছা, লবণের পরিবার এই পর্যন্ত আমরা পড়েছিলাম, লবণের পরিবারের আগে পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে দেখো কোথা থেকে আমরা পড়বো, আজকে আমরা পড়বো এই জায়গাটা থেকে। চল শুরু করি। লবণের পরিবার দেখো, প্রথমেই যেটা আছে যে সেটা হচ্ছে যে লবণের যেটা মানটা, যখন আমরা ক্ষারীয় লবণ বলছি তার পিএইচ ডেফিনেটলি 7 থেকে বেশি হবে, যখন অ্যাসিড লবণ বলছি তখন ডেফিনেটলি পিএইচ 7 এর থেকে কম হবে, আর প্রশম লবণ মানে কিন্তু পিএইচ কি হবে না, পিএইচ কিন্তু 7 এর থেকে কম হবে। ওকে, আর এখানে তো আমি তোমাদের এই যে এই সারণীটা তো তোমাদের বলতেই হবে না, এটা তো এক্ষুনি বলে দিলাম। ঠিক আছে, এক্ষুনি ব্যবহৃত অ্যাসিড, ব্যবহৃত ক্ষারক কি হবে তো এক্ষুনি বলে দিলাম। দেখো এই সারণীটাও তোমাদের রয়েছে, এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, কপার সালফেট, হ্যাঁ, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তো এইগুলো কিন্তু নমুনা রয়েছে এখানে। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজেরাই পারবে। সোডিয়াম কার্বনেট মানে কি হবে এক্ষুনি আমি তোমাদের বললাম, সোডিয়াম কার্বনেট, নাইট্রেট, এগুলো এক্ষুনি বললাম। এগুলো তোমরা লবণ, পিএইচ, ব্যবহৃত অ্যাসিড, ব্যবহৃত ক্ষারক নিয়ে এটা পূরণ করবে, কারণ এগুলোই আবার পরীক্ষা আসবে। আমি তোমাদের আগের স্লাইডটা করে দিলাম, আগের এটাও করে দিয়েছি, কি কি হবে, কোথায় কি কি আসবে, কে কিভাবে আসবে, সমস্ত করে দিয়েছি। এবার এটাও তোমরা বাড়িতে করবে। কিছু যদি প্রবলেম হয় আমাকে জানাবে, আমি কমেন্ট বক্সে অবশ্যই এগুলো বলে দেবো যে কোনটা অ্যাসিডিক, কোনটা বেস ইত্যাদি। ঠিক আছে, তো চলো দেখো এবার আমরা আসবো রক সল্ট। রক সল্টের কি রয়েছে না, রক সল্টের কিন্তু বাদামি বর্ণের হয়, রক সল্ট বাদামি বর্ণের হয়, এদেরকে সন্ধব লবণ বলা হয়, রক সল্ট মানে যেগুলো আমরা পাই। এবার দেখো সাধারণ লবণ, এবার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি, NaOH কি তোমরা নিশ্চয়ই জানো যে এটা একটা তীব্র তীব্র কি তীব্র ক্ষার। দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ রয়েছে, সেই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আমরা কি বলি, ব্রাইন বলি। ভীষণ ইম্পর্টেন্ট, সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের যে জল, সাধারণ লবণ যেটা বাড়িতে খাই, তার জলীয় দ্রবণকে আমরা কি বলি, তার জলীয় দ্রবণকে আমরা ব্রাইন বলি, ব্রাইন। তো সেই তার মধ্যে যখন আমরা তড়িৎ প্রবাহ করি তখন কি হয়, এই পদ্ধতি ক্লোর অ্যালকালি প্রসেস বলে। ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে, মানে তোমাদের রেলের গ্রুপ ডি 2022-এ প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়েছে, ক্লোর অ্যালকালি প্রসেস থেকে দিয়েছে। ঠিক আছে, তো এখানে ক্লোর অ্যালকালি প্রসেসের যে বিষয়টা আমি একটু বলি তোমাদের। দেখো প্রথম কথা এখানে কি রয়েছে, ব্রাইন পাঠানো হচ্ছে। ব্রাইন মানে কি, NaCl পাঠানো হচ্ছে। আমি খুব সংক্ষেপে বলছি, ডিটেল ডিসকাশন নয়, জাস্ট রিভিশন ক্লাস। আর রিভিশন ক্লাস মানে বিশেষ বিশেষ অংশ আরেকবার দেখানো হচ্ছে, ওটা যেখান থেকে প্রশ্ন আসবে, যেটা দেখার পর তুমি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, ভুল হবে না। দেখো NaCl পাঠানো হচ্ছে, NaCl পাঠানোর পর অ্যানোড দেওয়া হয়েছে, অ্যানোড মানে পজিটিভ তড়িৎদ্বার। মানে পজিটিভ মানে এদিকে কে যাবে, পজিটিভ মানে এদিকে অ্যানায়ন গুলো যাবে, অর্থাৎ নেগেটিভ গুলো যাবে। যেমন OH মাইনাস Cl মাইনাস দেখো এদিকে যাচ্ছে, তার জন্য ক্লোরিন কিন্তু অ্যানোডের কাছে তড়িৎদ্বার দিয়ে যে উপর দিকে কিন্তু ক্লোরিন গ্যাসটা মুক্ত হবে এবং গ্যাস আকারে মুক্ত হবে। তাহলে NaCl কে H2O দিয়ে যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন কি হবে, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস হিসেবে, তাহলে অ্যাকুয়াস মানে কি নিচ দিয়ে বার হবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস বার হচ্ছে, ধাতু ডিগ্রেজিং, সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুত, কাগজ তৈরি, কৃত্রিম তন্তু ইত্যাদিতে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এবার দেখো ক্যাথোড, নেগেটিভ, নেগেটিভের কাছ দিয়ে কে বের হবে না, যেটা ক্যাটায়ন, ক্যাটায়নকে H2 এখান দিয়ে বার হচ্ছে। দেখো জ্বালানি, মার্গারিন গ্যাসের জন্য অ্যামোনিয়া, এগুলো প্রস্তুত হচ্ছে। ক্লোরিনটা এদিক দিয়ে বার হচ্ছে, ক্লোরিনের ব্যবহার কি, জল শোধন, সুইমিং পুল, পিভিসি, জীবাণুনাশক, CFC কীটনাশক ইত্যাদি প্রস্তুতি ব্যবহার করা হয়। এবার এই বিক্রিয়াটা একদম মানে একদম মুখস্থ থাকবে কি না, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি জলীয়, অর্থাৎ জল যুক্ত রয়েছে, তার সঙ্গে তুমি জল যোগ করছো, জলটা কি লিকুইড, অর্থাৎ অর্থাৎ অ্যাকুয়াস মানে তার সঙ্গে তো জল যোগ করতেই হবে। সেটা যখন ক্লোর অ্যালকালি প্রসেসের মধ্যে যাচ্ছে তখন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, NaOH অ্যাকুয়াস মানে এটাও কিন্তু জলীয়। দেখো ক্লোরিন গ্যাস অ্যানোডে মুক্ত হয়, আমি এক্ষুনি বললাম তোমাদের, ক্লোরিন গ্যাস হচ্ছে অ্যানোডে মুক্ত হয়, হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে মুক্ত হয়। ক্যাথোডের নিকটে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হয়। এগুলো ডাইরেক্ট তোমাদের প্রশ্ন দেবে যে কোথায় কোন গ্যাসটা উৎপন্ন, কারণ ক্লোরিন হচ্ছে কি, ক্লোরিন হচ্ছে একটা অ্যানায়ন, আর অ্যানায়ন মানে সবসময় অ্যানোডে মুক্ত হবে। হাইড্রোজেন একটা ক্যাটায়ন, ক্যাটায়ন মানে সবসময় ক্যাথোডে মুক্ত হবে, ব্যাস এইটুকু। এবার যে ব্লিচিং পাউডার, দেখো ব্লিচিং পাউডার অ্যাকচুয়ালি কি না, ব্লিচিং পাউডারের কিন্তু একটা সল্ট, ব্লিচিং পাউডারও কিন্তু একটা সল্ট। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে ক্লোরিন যে বাণিজ্যিক পদ্ধতি যখন ক্লোরিন উৎপন্ন হয় সেটা কোন প্রসেসটা ইউজ করে হয়, এই ক্লোর অ্যালকালি প্রসেস ইউজ করে হয়।
এবার এই যে ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত হয়? তোমরা নিশ্চয়ই জানো ব্লিচিং পাউডার ক্লোরিন আছে, তার সংকেত কি? না CaOCl2। CaOCl2 এই যখন এই বিক্রিয়াটার মধ্যে কিন্তু টেকনিশিয়ানে বহুবার দিয়েছে, 1960 এখানে আমি লিখেও রেখেছি পিডিএফ এ, বহুবার তোমাদের কিন্তু এটা প্রশ্ন এসেছে। দেখো আমি একটা কথা বলি যে যখন আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করা হবে, কি বললাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন ক্লোরিন গ্যাস চালনা করা হবে তখন কিন্তু এখানে CaOCl2 উৎপন্ন হবে বা ব্লিচিং পাউডার উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে ব্লিচিং পাউডারকে যদি জল যোগ করা হয় কোন গ্যাস মুক্ত হয়? পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর কি বলবে? ক্লোরিন গ্যাস মুক্ত। ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাস কিন্তু মুক্ত হয়। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমি বলি ব্লিচিং পাউডার ব্যবহার কি না, ব্লিচিং পাউডার হচ্ছে এগুলো কিন্তু তোমাদের পুরো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 স্টেটমেন্ট 3 করে দেবে, একদম পুরো মুখস্থ থাকবে, প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বস্ত্র শিল্পের সূত্র লিনেন কাপড় বিরঞ্জিত করতে, বিরঞ্জিত মানে কি? জাস্ট ওখান থেকে কালারটা উঠে দিতে। ঠিক আছে, কাগজ কারখানায় কাঠের মন্ড বিরঞ্জনে সেম ভাবে, লন্ডিতে ধোয়া কাপড় বিরঞ্জন করতে ব্যবহার করা হয় রঞ্জকটা তুলে দিতে। বহু রাসায়নিক কারখানায় জারো গ্রুপে যেহেতু অক্সিজেন রয়েছে জারো গ্রুপ ব্যবহার করা হয়, এবং পানীয় জলকে জীবাণু মুক্ত করতে, ভীষণ ইম্পর্টেন্ট। তিনটে স্টেটমেন্ট মন দিয়ে মনে রাখবে। তাহলে বস্ত্র শিল্পে সুতি লিনেন কাপড় বিরঞ্জিত করতে, কাগজ কারখানায় কাঠের মন্ডের বিরঞ্জনে, লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে, বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য ব্যবহার করা হয়, পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। খাবার সোডা বা বেকিং সোডা কি হবে? খাবার সোডা বা বেকিং সোডা। দেখো এই খাবার সোডা বা বেকিং সোডা এটাও কিন্তু একটা কি না, এটাও কিন্তু একটা মনে রাখতে হবে যে খাবার সোডা বেকিং সোডা কি আমি বলি তোমাদের। দেখো এই যে খাবার সোডা, রান্নাঘরের সুস্বাদু মুচমুচে পকোড়া তৈরির জন্য খাবার সোডা ব্যবহার করা হয়। এটা কি না, এর রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা প্রস্তুত করতে সোডিয়াম ক্লোরাইড একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো এই যে NaHCO3 এটা কি না, এটা একটা কি, এটা একটা হচ্ছে লবণ। ঠিক আছে, এটা একটা লবণ। এই যে লবণটা এটা কি, এটা হচ্ছে হচ্ছে NaHCO3 কি, NaHCO3 হচ্ছে লবণ। ঠিক আছে, এবার দেখো এই যে লবণটা, এই লবণটা NaHCO3 কি করে আসবে না, NaHCO3 যে লবণটা আছে ভালো করে খেয়াল করে আমি একটু বলে দিই। NaHCO3 কিন্তু একটা কিন্তু বেসিক সল্ট, অর্থাৎ একটা হচ্ছে ক্ষারীয় লবণ। কারণ আমরা আমাদের পেটে যখন অ্যাসিড হয় তখন আমরা কি করি, এটাকে নিই, বাট খুব মৃদু, মানে অতটা স্ট্রং ক্ষারীয় না ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো, মৃদু। কেন বলছি দেখো, কারণটা দেখো, এটা তো ক্ষার না, এটা একটা লবণ। ক্ষারীয় লবণ কেন? কারণ ওর মধ্যে কিছুটা পরিমাণ ক্ষার থেকে গেছে। এটা কি হচ্ছে না, যখন আমরা H2CO3 দেবো, কার্বনিক অ্যাসিড H2CO3 এর সঙ্গে যখন আমরা NaOH এর বিক্রিয়া করাবো তখন এই NaHCO3 উৎপন্ন হবে। যদি আমরা অ্যাসিড এবং সল্ট বলে থাকি, কি বললাম, যদি আমরা অ্যাসিড এবং মানে অ্যাসিড এবং বেস বলে থাকি তাহলে NaOH এর সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তাহলে NaHCO3 উৎপন্ন, যেটাকে আমরা কি বলি, একটা ক্ষারীয় লবণ বলি, একটা ক্ষারীয় লবণ বলি। ওকে, কিন্তু অ্যাকচুয়াল বিক্রিয়া কি করে পাওয়া যায় না, সোডিয়াম ক্লোরাইড NaCl, তার সঙ্গে জল, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড NH3, প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, পুরো জিনিসটা কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে। ঠিক আছে, পুরো পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে মনে রাখবে। NaCl তার সঙ্গে H2O তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যদি মেশানো হয় NH3 তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটাও তোমরা একটা নিশ্চয়ই জানো যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সল্ট, এবং তার সঙ্গে NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সেটাও কিন্তু উৎপন্ন হয়। ওকে, এবার দেখো এই সোডিয়াম কার্বনেটের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের পিএইচ পরীক্ষা করেছিলে তুমি, কি সম্পর্কে? এটি অম্ল প্রশমনে ব্যবহার করা হয়, এটি একটি দুর্বল ক্ষারকীয় লবণ। এই যে এখানে বলাই রয়েছে সুন্দর করে, এটা একটা দুর্বল ক্ষারকীয় লবণ। তার মানে পিএইচ কি হবে না, পিএইচ 7 থেকে কিন্তু 7 থেকে পিএইচটা কি হবে, 7 থেকে কিন্তু বেশি হবে, 7 থেকে পিএইচটা বেশি হবে। ওকে, এবার দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে থেকে সোডিয়াম কার্বনেট আমরা ব্যবহার করতে পারি, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারি কি করে, যদি তাপ দেওয়া হয়, যদি এটাকে তাপ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সোডিয়াম কার্বনেট পেয়ে যাব, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থেকে সোডিয়াম কার্বনেট পেয়ে যাবো। তাহলে রান্নার সময় এটিকে উত্তপ্ত করলে নিম্নলিখিত বিক্রিয়াটি সংঘটিত, অর্থাৎ সোডিয়াম কার্বনেট প্লাস জল প্লাস কার্বনেট। এবার হচ্ছে খাবার সোডার ব্যবহার। খাবার সোডাটা কি না, খাবার সোডা এক্ষুনি বললাম NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, বা সোডিয়াম হাইড্রোজেন কার্বন, যেটা একটা ক্ষারকীয় লবণ। তাহলে এটা হচ্ছে একটা খাবার সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট।
এবং এটি মৃদু অম্ল ভোজ্য টার্টারিক অ্যাসিড অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে টার্টারিক অ্যাসিড মিশিয়ে দিই, তাহলে কি হবে না, তাহলে কিন্তু সেটা হচ্ছে বেকিং পাউডার হয়ে যাবে, এটা বেকিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, বেকিং পাউডার থেকে কি হয় না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেই জন্য বেকিং পাউডার কি করে ফুলিয়ে দেয়, পাউরুটিগুলোকে ফোলায়, ঠিক আছে। এবং এইটা কি করে না, বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পাউরুটিকে কেককে নরম স্পঞ্জি করে। তাহলে এটা তোমাদের প্রশ্ন পড়তে পারে যে বেকিং পাউডারে কোন গ্যাস উৎপন্ন হয় যেটা পাউরুটিকে নরম এবং স্পঞ্জি করে তোলে। উত্তর কি দেবে তোমরা না, বেকিং পাউডারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় যেটা পাউরুটিকে নরম এবং স্পঞ্জি করে তোলে। অনেকে আমাকে বলছে স্যার আপনি তো অ্যাসিড বেস সল্টের ক্লাস আগেও দিয়েছিলেন, তাহলে এখন নতুন ক্লাস আর সেই ক্লাসের মধ্যে কি পার্থক্য রয়েছে, নিজেরাই চালিয়ে দেখবে, সেই ক্লাস এই ক্লাসের মধ্যে সবসময় বিরাট পার্থক্য রয়েছে। মনে রাখবে সোমনাথ স্যার কখনো বস্তা পচা ম্যাটেরিয়াল দেয়নি, আগেও দেবে না। আমার একটাই টার্গেট, সিলেকশন। সিলেকশন যখন টার্গেট হবে সব সময় আপডেটেড ম্যাটেরিয়াল। টেকনিশিয়ান এলপি যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন মাথায় রেখে আমি কন্টেন্টকে আবার আপডেট শুরু করেছি, অর্থাৎ একদম আপডেট কন্টেন্টের ক্লাস পাবে সবসময়। বস্তা পচা ক্লাস ছেড়ে দাও, আবার নতুন যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলোকে মাথার মধ্যে রাখো, দেখবো প্রচুর প্রচুর জিনিস যেগুলো এক্সট্রা করে বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, পরীক্ষার উপর ভিত্তি করে বলছি, কারণ কি এগুলো পরীক্ষায় তোমাদের আবার আসবে। দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বন অ্যান্টাসিড বা অম্লনাশক হিসেবে ব্যবহার করা, এটাও তোমাদের কিন্তু টেকনিশিয়ানে আসা প্রশ্ন, ঠিক আছে। ক্ষারকীয় ধর্মের ফলে পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করে এবং যথেষ্ট আরাম প্রদান করে এবং রিলিফ প্রদান করে, ওকে। এবং সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্র কিন্তু ব্যবহার করে। এবার কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা কিনা Na2CO3 10H2 থেকে ওয়াশিং সোডা বলা হয়। এবং এই ওয়াশিং সোডা কিভাবে পাওয়া যাবে না, Na2CO3 যেটা পেলাম আমি এখানটা, কোথায় পেলাম, এই Na2CO3 NaCO3 কে উত্তপ্ত করে পেলাম, এটাকে পুনঃকেলাসন করবো, মানে বেশি করে জল যোগ করবো, করলে কি হবে না Na2CO3 10H2 পেয়ে যাবো। কি বললাম, Na2CO3 10H2, এটাকে আমরা কাপড় কাচা সোডা বলবো। এবং এটাও একটা ক্ষারকীয় লবণ, মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এটাও একটা কিন্তু ক্ষারকীয় লবণ, ওকে। তো 10H2 মানে কি, 10H2 মানে কিন্তু এখানে বেশি পরিমাণ, এখানে 10 অণু জল রয়েছে। এটা কাপড় কাচা সোডা ব্যবহার কি না, সোডিয়াম কার্বন কাপড় সোডা গ্লাস, সাবান, কাগজের কারখানায় ব্যবহার করা হয়। বোরাক্স উৎপন্ন করতে ব্যবহার করা হয়। গৃহস্থ কাজে পরিষ্কারক রূপেও কিন্তু ব্যবহার করা হয়। দেখো কপার সালফেটের কেলাস যদি দেখতে পাবো শুষ্ক, তথাপি এর কেলাসে জল থাকে। লবণের কেলাস কিন্তু সবসময় শুষ্ক হয় না। এবার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস কি না, জিপসামকে যদি আমরা উত্তপ্ত করি 373 কেলভিন, বহুবার মানে টেকনিশিয়ান এবং এএলপি তে এটা ভরে ভরে দিয়েছে এই প্রশ্নটা। জিপসামকে যদি আমরা উত্তপ্ত করি 373 কেলভিন টেম্পারেচারে, তাহলে কি হবে, এটা জলের অণু ত্যাগ করে, অর্থাৎ CaSO4 2H2, ঠিক আছে। এইখান থেকে যদি আমরা উত্তপ্ত করি, এটা জিপসাম, এই জিপসামকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে না, এখান থেকে 1.5 অণু জল বেরিয়ে যাবে এবং 1.5 অণু জল বেরিয়ে যাওয়ার পর সেটা হয়ে যাবে CaSO4 হাফ H2 থাকবে, অর্থাৎ হাফ অণু জল থাকবে এর কেলাসে। এটাকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়, ঠিক আছে। এটাকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বা প্লাস্টার অফ প্যারিস বলা হয়। এটাও একটা লবণ, ক্যালসিয়াম সালফেট লবণ, আমি তোমাদের একটু আগেই করালাম, সালফেট লবণ, ক্যালসিয়ামের সালফেট লবণ, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে H2SO4 ক্যালসিয়াম সালফেট, নিউট্রাল সল্ট। এবার যদি উল্টোটা হয়, অর্থাৎ এই যে প্লাস্টার অফ প্যারিস যদি জল যোগ করা, তাহলে কি হবে, পুনরায় জিপসামে পরিণত হবে এবং শক্ত কঠিন, মানে শক্ত কঠিন পদার্থটা কি অ্যাকচুয়ালি জিপসাম। এবং দেখো CaSO4 2H2 উৎপন্ন হবে। তাহলে কেবল জলের অর্ধেক অণু কেলাসের জল রূপে যুক্ত করতে থাকো, তুমি কিভাবে জলের অণু পাবে, CaSO4 এর দুটি সংকেত এককে এক অণু জল সংযোজিত হয়, এইটা মনে রাখবে। CaSO4 এর দুটি সংকেত এককে এক অণু জল মানে কি, ধরো CaSO4 হাফ H2, তার মানে কি একটা CaSO4 এ হাফ অণু জল থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2CaSO4, দেখো 2CaSO4 1H2 লিখতে পারি, তার মানে কি দুটো CaSO4 এ একটা অণু জল, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। CaSO4 এর দুটি সংকেত এককে এক অণু জল থাকে, এটা মনে রাখবে, মানে কি, অর্থাৎ CaSO4 এ একটা অণুতে হাফ অণু জল, তাহলে CaSO4 এর দুটো অণুতে এক অণু জল থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে রাখবে। চলো, TiO যৌগের সাধারণ নাম কি, ব্লিচিং পাউডার তোমাদের পড়িয়েছি। এইবার তোমাদের আমি এনসিআরটি সলিউশন করে বলে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে তোমাদের কাছে, একটা দ্রবণ লাল লিটমাসকে নীল করে, একটা দ্রবণ লাল লিটমাসকে নীল করে, তাই না। লাল লিটমাসকে নীল করছে মানে কি, লাল লিটমাসকে নীল করছে মানে বেস, তার মানে তার পিএইচ কত হবে, 10 হবে। অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। একটি দ্রবণ ডিমের খোলসের চূর্ণ, আমি বারবার বলছি ডিমের খোলসে কি থাকবে, ডিমের খোলসে থাকবে হচ্ছে, বলো, বারবার বলেছি ক্যালসিয়াম কার্বনেট, কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট থাকবে, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট থাকবে।
ডিমের খোলে চুনের সাথে বিক্রিয়া একটি গ্যাস উৎপন্ন হয়, একটি দ্রবণ ডিমের খোলকে চুনের সাথে একটি গ্যাস উৎপন্ন যা চুন জলকে ঘোলাটে করে এবং দ্রবণটির মধ্যে দেখো CaCO3 ভালো করে প্রশ্নটা দিয়েছে, এক ডিমের খোলসের সাথে একটা পদার্থ উৎপন্ন করে একটা গ্যাস উৎপন্ন করে, যে গ্যাসটা চুন জলকে ঘোলাটে করছে। চুন জলকে ঘোলাটে করে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে CaCO3 একটা অজানা পদার্থের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। তার মানে দেখো এটা কি, CaCO3 কি না, মেটাল কার্বনেট। আমি এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। তাহলে মেটাল কার্বনেট কার সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? মেটাল কার্বনেট বা বাইকার্বনেট আমাদের কার সঙ্গে বিক্রিয়া করবে? আমাদের হচ্ছে অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করবে। দেখো এখানে HCl উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 3 নম্বর কি বলছে দেখো, 10 ml NaOH 8 ml পদার্থ HCl দ্বারা সম্পূর্ণ প্রশমিত। তাহলে 20 ml NaOH একই দ্রবণ নেই, তাহলে উক্ত দ্রবণ প্রশমিত করতে কতটুকু? দেখো 10 ml 8 ml যদি হয়, 20 ml 16 ml হবে। এটা তোমাদের টেকনিশিয়ানে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নতে এসেছিল, টেকনিশিয়ান 2024, এবং এখান থেকেই পুরো কপি পেস্ট করেছি, ঠিক আছে। বদহজমের জন্য কোন ধরনের ওষুধ দরকার? দেখো বদহজম মানে কি, এক্সট্রা অ্যাসিড আমার পেটের মধ্যে জমছে, তাহলে এক্সট্রা অ্যাসিড জমছে মানে আমাদের কি নিতে হবে? অ্যান্টাসিড নিতে হবে। অ্যান্টাসিড মানে যেটা হচ্ছে হার। অ্যান্টিসেপটিক কখন নিই? যখন আমরা কোনো পায়ের কোনো অংশ ক্ষত হয় বা সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা অ্যান্টিসেপটিক নিই। অ্যানালজেসিক মানে ব্যথার ওষুধ, প্যারাসিটামল, অ্যাসপিরিন এগুলো। অ্যান্টিবায়োটিক মানে যেটা আমরা ধরো অ্যান্টিবায়োটিক মানে যেখানে ব্যাকটেরিয়াল অ্যাটাক হলে যেগুলো খাচ্ছি, যেমন আমাদের খাওয়া হয় হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এবার এইটাকে আমি তোমাদের দেখাচ্ছি নিম্নলিখিত বিক্রিয়াগুলির শব্দ সমীকরণ এবং পরে সমিত সমীকরণ, মানে সমীকরণগুলো, সমিত সমীকরণগুলো দেখাও। চলো আমি তোমাদের একটা একটা করে তোমাদের বলে দিই সমিত সমীকরণগুলো। কি বলেছে দেখো, প্রথম যেটা দিয়েছে কি বলেছে, প্রথম বলেছে জিঙ্ক চূর্ণ এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তোমরা নিজেরাই পারবে, Zn প্লাস হচ্ছে H2SO4, Zn প্লাস H2SO4 থেকে কি হবে না, ZnSO4 প্লাস হচ্ছে H2। একটা কথা মাথায় রাখবে, এখানে কি হচ্ছে না, এখানে জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। অনেকে ভাবছে স্যার আপনি যে ক্লাস করাচ্ছেন আপনার এমসিকিউ কই? দেখবে একটা কথা মনে রাখবে যে এমসিকিউ করাবো একদম লাস্টে, কিন্তু তার আগে এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোথাও পাবে না ভাই। তাই এগুলো একটু ভালো করে মন দিয়ে দেখো। তাহলে দেখো কেন কি এটা কি হচ্ছে, এটা মেটাল, মেটালের সঙ্গে অ্যাসিড রিঅ্যাকশন করে লবণ উৎপন্ন করছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তার কারণ কি না, মেটাল যখন অ্যাসিড বা বেস, খেয়াল করবে অ্যাসিড বা বেসের সঙ্গে রিঅ্যাকশন করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া, অর্থাৎ Mg প্লাস হচ্ছে HCl থেকে কি উৎপন্ন হবে, থেকে উৎপন্ন হবে MgCl2, MgCl2 প্লাস হচ্ছে H2, MgCl2 প্লাস হচ্ছে H2 উৎপন্ন হবে। ওকে, এবং একটা কথা দেখো MgCl2, তাহলে 2HCl দিয়ে দাও, 2 দিলে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর দিচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে, দেখো অ্যালুমিনিয়াম Al প্লাস লঘু সালফার Al প্লাস H2SO4, তাহলে কি হবে না Al2SO4, Al2SO4 হোল 3 হয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল 3 প্লাস হচ্ছে এখানেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা যদি আমরা বিক্রিয়া করে দেখো Al2SO4 হোল 3, Al2 এখানে 2Al দিলাম, SO4 3 এখানে 3 দিতে হবে, তাহলে Al2SO4 3 দিলাম, 3H2SO4, তাহলে 3 2 6, এখানে 3 দিয়ে দাও, হ্যাঁ কমপ্লিট, 2Al প্লাস 3H2SO4, Al2SO4 হোল 3 H2, ঠিক আছে। বিক্রিয়াগুলো মন দিয়ে দেখবে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের সমিত সমীকরণ করতেও দেবে। নেক্সট হচ্ছে আয়রন চূর্ণের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, তাহলে Fe প্লাস হচ্ছে HCl, ঠিক আছে, Fe প্লাস হচ্ছে HCl, FeCl2 প্লাস হচ্ছে H2, কি বললাম FeCl2 প্লাস হচ্ছে H2, এটা 2HCl দিয়ে দাও, ঝামেলা চুকে যাবে, Fe প্লাস 2HCl, FeCl2 প্লাস H2, তার মানে এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট পয়েন্টে আমি চলে যাব। নেক্সট পয়েন্টে বলছে দেখো, নেক্সট পয়েন্টে বলছে যে অ্যালকোহল এবং গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এদের অ্যাসিড হিসেবে শ্রেণীভুক্ত করা যায় না, তা প্রমাণ হিসেবে একটি পরীক্ষা বর্ণনা করো। পরীক্ষা বর্ণনা করার তো আমাদের আসবে না পরীক্ষায়, তো এটুকু বলতে পারি অ্যালকোহল এবং গ্লুকোজ যখন আমরা জলে দ্রবীভূত করবো তখন এখানে আয়ন উৎপন্ন হয় না। এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যালকোহল এবং গ্লুকোজে হাইড্রোজেন থাকা সত্ত্বেও কেন তারা অ্যাসিড নয়? তার কারণ অ্যাসিড যারা হবে, যেমন H2SO4, HCl, HNO3, এদেরকে যদি তুমি জলে দ্রবীভূত করি তখন এরা কিন্তু H+ আয়ন উৎপন্ন করে, বাট এরা উৎপন্ন করবে না। 7 নম্বর প্রশ্ন বলছে পাতিত জল তড়িৎ পরিবহন করে না কিন্তু বৃষ্টির জল তড়িৎ পরিবহন করে কেন? অপশন দেবে, কিন্তু এখানে তো অপশন নেই, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো পাতিত জল মানে কি, ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার আমরা কিভাবে পাই? আমরা জল ফোটাই এবং উপরে যে বাষ্পটা সেটাকে কালেক্ট করি, তো সেখানে তো আয়ন থাকা সম্ভব নয়। জল কিন্তু তড়িৎ পরিবহন করে না। জল কখন তড়িৎ পরিবহন করে? যদি সেখানে আয়ন প্রেজেন্ট থাকে, কারণ জল তো নিউট্রাল। কিন্তু দেখো অ্যাসিড বৃষ্টি যখন হবে, মানে অ্যাসিড বৃষ্টি বলা ভুল, মানে বৃষ্টি যখন হবে, বৃষ্টিতে কিন্তু বিভিন্ন রকম আয়ন থাকে।
বাতাসের যে আয়নগুলো বিভিন্ন রকম যে আয়নগুলো থাকে সেগুলো কিন্তু বৃষ্টির মধ্যে মিশে যায়। যেহেতু ওখানে আয়ন থাকে সেহেতু সেখানে কিন্তু বৃষ্টির জল তড়িৎ পরিবহন করে। জলের অনুপস্থিতিতে কোন অম্ল তার আম্লিক ধর্ম প্রদর্শন, জলের অনুপস্থিতিতে কোনো অম্ল তার আম্লিক ধর্ম প্রদর্শন করে না কেন? কারণ জলে দ্রবীভূত হলেই তবেই সেটা কিন্তু আয়নে পরিণত হয়। যেহেতু আয়ন উৎপন্ন হয় না জলের অনুপস্থিতি, তাই সেটা কোনো আম্লিক বা ক্ষারকীয় কোনো ধর্ম প্রকাশ করবে না। 9 নম্বর প্রশ্ন কি বলছে? সার্বজনীন নির্দেশক দ্বারা, মানে এইগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো গোল দাগ দিয়ে রেখেছি। সার্বজনীন নির্দেশক পরীক্ষাতে দেখা গেল যে 5টি দ্রবণ এ বি সি ডি ই এর পিএইচ যথাক্রমে 4, 1, 11, 7 এবং 9। কোন দ্রবণটি প্রসম? দেখো যদি বলে প্রসম তাহলে আমরা কোনটা বলবো? 7 যেটার পিএইচ। 7 মানে কোনটায়? 7 মানে 1 2 3 4, 1 2 3 4, 7 মানে হচ্ছে ডি। ডিটা হচ্ছে প্রসম কারণ এর পিএইচ হচ্ছে 7, তাই না? এবার দেখো তীব্র ক্ষারীয় কোনটা হবে? যার পিএইচ সব থেকে বেশি, অর্থাৎ 11। 11 মানে হচ্ছে 1 2 3 সি। সিটা হচ্ছে তীব্র ক্ষারীয়। তীব্র আম্লিক কোনটা হবে? 1। 1 মানে 1 2, তার মানে হচ্ছে বিটা হচ্ছে তীব্র আম্লিক হবে। মৃদু আম্লিক কোনটা হবে? যেটা একদম মাঝখান বরাবর হচ্ছে, 9 তো মৃদু আম্লিক হবে না, 4টা হচ্ছে মৃদু আম্লিক হবে, অর্থাৎ এটা হচ্ছে মৃদু আম্লিক হবে। মৃদু ক্ষারীয় কোনটা হবে? 7 এর পরে জাস্ট 9টা, অর্থাৎ ইটা হচ্ছে মৃদু ক্ষারীয়। ওকে, নেক্সট। উপরে পিএইচ গুলোকে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব ঊর্ধ্বক্রমে সাজাও। হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। কি করে সাজাবো? না, মনে রাখবে হাইড্রোজেন আয়নের যদি ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে বলে তাহলে আমরা কিন্তু একটা একদম লাস্টে দেব। একটা একদম লাস্টে হবে, তার আগে হবে 4, তার আগে হবে হচ্ছে তোমার 7, ঠিক আছে, তার আগে হচ্ছে 9, তার আগে হচ্ছে একদম আগে হচ্ছে 11, 1 2 3। এইভাবে তোমরা সাজাবে, বা বাকিগুলো এখানে তো রয়েছে। নেক্সট দেখো, এ বি দুটি টেস্ট সমান মাপের ম্যাগনেসিয়াম ফিতে নেওয়া হলো। এ টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বি টেস্ট টিউবে অ্যাসিডিক অ্যাসিড নেওয়া হলো। দুটি অ্যাসিডের পরিমাণ ও গাঢ়ত্ব সমান। কোন টেস্ট টিউবে তীব্র শোষক শব্দ উৎপন্ন এবং কেন? দেখো ভালো করে বোঝো, এখানে দুটো অ্যাসিড তো নেওয়া হয়েছে, একই গাঢ়ত্ব একই পরিমাণ, কিন্তু HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যাসিড। তো তীব্র অ্যাসিডে যখন আমরা ম্যাগনেসিয়াম ফেতে ঢোকাবো তখন কি হবে? না, শোষক শব্দে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কারণ ধাতু সবসময় অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে আমরা বলবো যে যে টেস্ট টিউবটা, অর্থাৎ এ টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি টেস্ট টিউবে, তাহলে যে টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সেই টেস্ট টিউবে যখন ম্যাগনেসিয়াম ফেতে ঢোকানো হবে সেখানে বেশি হাসা শব্দ উৎপন্ন হবে। নেক্সট দেখো, বিশুদ্ধ দুধের পিএইচ হচ্ছে 6, ইহা দইয়ে রূপান্তরিত হলে পিএইচ এর মান কিরূপ পরিবর্তন হবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দইয়ে যখন রূপান্তরিত হবে তখন পিএইচটা কিন্তু কি হবে? না, পিএইচটা কিন্তু কমে যাবে। কি বললাম? দইয়ে যখন রূপান্তরিত হবে তখন কিন্তু পিএইচটা কমে যাবে, সেটা কিন্তু কি হয়ে যাবে? সামান্য অ্যাসিডিক হয়ে যাবে। ওকে, একজন দুধওয়ালা বিশুদ্ধ দুধের সাথে সামান্য পরিমাণ খাবার সোডা যোগ করেন, কেন তিনি বিশুদ্ধ দুধের সঙ্গে পিএইচ থেকে পরিবর্তন করে সামান্য ক্ষারীয় করেন? দেখো একটা কথা মনে রাখবে, ক্ষার কেন যোগ করে? কারণ দেখো দুধ যখন অ্যাসিডিক হয়ে যাবে না, দুধ যখন অ্যাসিডিক হয়ে যাবে তখন দুধটা কেটে যায়। দেখবে দুধ কেটে যায়। কেন কেটে যায় দুধ? কারণ ওটা কিন্তু অ্যাসিডিক হয়ে যায়, দুধটা অ্যাসিডিক হয়ে যায়। তাই যাতে দুধটা না কেটে যায়, না নষ্ট হয়, তখন কিন্তু ক্ষার দেয়। আর কেন এই দুধ দইয়ে জমা হতে অধিক সময় না? যেহেতু ওটা ক্ষার করা রয়েছে, ওটা ক্ষার থেকে অ্যাসিড হবে, তাই ওটা কিন্তু জমতে বেশি সময় নেবে, কারণ তাকে তো পিএইচটা অনেকটা চেঞ্জ করতে হবে, যেহেতু সে খাবার সোডা মিশিয়ে রেখেছে। ওকে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে ব্যাপার। প্লাস্টার অফ প্যারিসকে আর্দ্রতা মুক্ত পাত্রে রাখা হয় কেন? কারণ যদি আর্দ্রতা আসে তাহলে সেটা জমে যাবে, জমে হচ্ছে জিপসাম হয়ে যাবে, তার জন্য আর্দ্রতা মুক্ত পাত্রে রাখা হয়। ওকে, ভেরি গুড। কাপড় কাচা সোডা, খাবার সোডা গুরুত্বপূর্ণ ব্যবহার, এগুলো তো আমি বলে দিয়েছি। দেখো পুরো এনসিইআরটি তোমাদের কিন্তু সুন্দর করে আমি সলিউশন করিয়ে দিলাম। এবার দেখে নি প্রিভিয়াস ইয়ার্সে কি প্রশ্নগুলো এসেছে, সেগুলো চটপট করে করে ফেলি, তাহলে আমাদের আজকের লেসন শেষ। এগুলো বলে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি বলছে? একটি অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় এলপি 2024। শুধুমাত্র দেখো অপশন গুলোকে একটু অন্যরকম করেছে, শুধুমাত্র জল, শুধুমাত্র লবণ না, লবণ এবং জল উভয়। 2 নম্বর প্রশ্ন চলে আসছে, কি বলছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া করলে নিচের কোন লবণ উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলের সঙ্গে বিক্রিয়া হবে H প্লাস H2, অর্থাৎ H3O প্লাস এবং Cl, H3O প্লাস এবং Cl, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। একদম লেটেস্ট এএলপি 2024। তোমরা যারা ওই পারে দেখছো তারা একটাই কথা বলবো, তোমরা যারা এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার পর 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 প্রিপারেশন নিতে চাও, সায়েন্সে উইক, কোনো অসুবিধা নেই। হাজার হাজার ছেলে ভিক্টরি এডুকেশন থেকে পড়াশোনা করছে এবং আগামী দিনে তারা কিন্তু সিলেকশন পাবে আস্তে আস্তে, কারণ ভিক্টরি এডুকেশনের উৎপত্তি হয়েছে মাত্র 1 বছর হলো। 1 বছরেই ভিক্টরি এডুকেশন, অর্থাৎ আমি ভিক্টরি এডুকেশনের যে সিলেকশন, তারা কিন্তু অনেক ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। তার মানে তোমরা ভাবো যে তোমরা যদি
এখানে পড়তে চাও এবং লেটেস্ট কোশ্চেন সবকিছু যদি করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। নেক্সট 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে নিম্নলিখিত কোন যৌগটি অ্যান্টাসিডের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টাসিড মানে কি? অ্যান্টাসিড মানে হচ্ছে যেটা তোমাদের এক্সেস অ্যাসিডটাকে বার করে দেবে। এক্সেস অ্যাসিডটা কে বার করবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ডেফিনেটলি একদম সোডিয়াম হাইড্রোজেন কার্বন, যেটা কি না যেটা কি যেটাই হচ্ছে বেকিং তোমার সোডা, সেটাই হচ্ছে NaCO3, সেটাই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সেটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা গত ক্লাসে করে দিয়েছিলাম। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এটাও তোমাদের টেকনিশিয়ান 2024 এর প্রশ্ন। পিএইচ অফ গ্যাস্ট্রিক জুস, পিএইচ অফ গ্যাস্ট্রিক জুস কত হবে না 1.2, বি কেয়ারফুল, মনে রাখবে। কিন্তু যদি বলে পিএইচ অফ HCl, পিএইচ অফ HCl বললে কিন্তু কেউ আবার 1.2 করে দিও না, পিএইচ অফ HCl বলে 0, মানে আরো কম। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এটাও টেকনিশিয়ান আসা প্রশ্ন, বলছে পিএইচ এর মানের দিক থেকে জড়িত কোন জোড়াটি সঠিক। মানুষের দাঁতের ক্ষয়, মুখের পিএইচ, দেখো টুথ দিকে ইন হিউম্যান পিএইচ অফ মাউথ গ্রেটার দেন 5.5, ভালো করে বোঝো। গ্রেটার দেন 5.5 হলে কি, গ্রেটার দেন 5.5 হলে কি দাঁতটা নষ্ট হবে? 5.5 এর নিচে হতে হবে, 5.5 এর নিচে হতে হবে। পিএইচ রেঞ্জ অফ হিউম্যান বডি 7.0 টু 7.8 একদম ঠিক রয়েছে। অ্যাসিড রেন পিএইচ অফ রেন ওয়াটার গ্রেটার দেন 8, এটাও ভুল। অ্যাসিড রেন কখন হবে? যখন পিএইচটা 5.6 এর কম হবে। ওকে, তাহলে সেখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে বিটা ঠিক রয়েছে, অনলি বি কারেক্ট, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার, অনলি বি কারেক্ট। ওকে, ক্লিয়ার? খুব ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন, লাজবাব প্রশ্ন, এটা কিন্তু আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম। আরো একবার তোমাদের রিমাইন্ড করে দেবো, এই যে জায়গাগুলো এগুলো আমি পড়িয়েছি, দেখো এগুলো কিন্তু তোমাদের তীব্রভাবে টেকনিশিয়ানে এসছে একদম সুন্দর করে। তারা ভাবছো যে ক্লাস 10 এর বই পড়বে, ওইসব কিন্তু হবে না। ক্লাস 10 বলতে বাংলা বোর্ডের, দেখো এই যে এখানে লেখা রয়েছে 5.5 এর থেকে কম হতে হবে বাবা, 5.5 এর থেকে কম হতে হবে, এটা দেখলে। আর একটা বলে দিই, যেমন ধরো এই যে অ্যাসিডের বৃষ্টি 5.6 এর থেকে কম, কারণ আমাদের শরীর 7.0 থেকে 7.8, তার মানে শুধুমাত্র অপশন নাম্বার ওই যে বি বললাম না কি বললাম, এ বললাম, ওইটাই কারেক্ট। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, জলের সাথে বিক্রিয়া করে, তখন কি হবে? এখন পানি বলা যাবে না, কারণ এসআইআর হচ্ছে, একবার পানি বললে আমাকে পুরোপুরি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, সরি। তো এটা অবশ্যই জল, আমি বাংলাদেশি নই, আমি ভারতবর্ষ, 2002 সালে নাম রয়েছে, কোনো চাপ নেই। চলো, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সাথে বিক্রিয়া করে, আমার নাম নেই, আমার বাড়ির লোকের নাম রয়েছে, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তখন নিম্নলিখিত কোন পণ্যগুলো তৈরি হয়? যখন সোডিয়াম হাইড্রোক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু কি হয় না, সোডিয়াম এবং OH অর্থাৎ Na+ এবং OH- আয়ন উৎপন্ন, একদম ঠিক, অপশন নাম্বার ডি। খুব ভালো প্রশ্ন কিন্তু। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্যটা ক্যারেক্টারিস্টিক বলছে। দে টার্ন রেড লিটমাস পেপার ব্লু, ভুল, কথাটা খার করে। দে টার্ন ব্লু লিটমাস পেপার রেড, এটা একদম ঠিক। দে হ্যাভ পিএইচ গ্রেটার দেন 7, ভুল কথা। দে হ্যাভ এ স্লিপারি ফিল, ভুল কথা। তো অপশন নাম্বার বি উইল বি ইউর রাইট অ্যান্সার। কোন বিকল্পটি ধাতব অক্সাইড এবং অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার সঠিক এবং সুষম রাসায়নিক সমীকরণ উপস্থাপন করে? কপার অক্সাইড প্লাস হচ্ছে HCl, কপার অক্সাইড এবং HCl যোগ করেছে। কপার অক্সাইড কি? ধাতব অক্সাইড কি না, ধাতব অক্সাইড হচ্ছে বেসিক, মানে ক্ষার। এই বেসিককে যখন আমি কি করছি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছি, তখন কি উৎপন্ন হবে? লবণ প্লাস জল উৎপন্ন হবে। ডেফিনেটলি কি উৎপন্ন হবে? CuCl2 প্লাস O2, কেন ভাই H2 উৎপন্ন হবে, একদম ঠিক, অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, CuCl2 প্লাস হচ্ছে জল, অর্থাৎ লবণ প্লাস হচ্ছে জল। খুব ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসে কতটি জলের অণু থাকে? এটা তো একদম ডিটো হুবহু প্রশ্ন। প্লাস্টার অফ প্যারিসে কথা থাকে না, জলের অর্ধ অণু, অর্থাৎ হাফ মলিকিউল অফ ওয়াটার, একদম ঠিক, কারণ কি CaSO4 হাফ H। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন আয়নের ঘনত্ব পিএইচ স্কেল দ্বারা পরিমাপ করা হয়? অবশ্যই H+ আয়ন কনসেন্ট্রেশন। মনে রাখবে, যত আমরা জিরোর দিকে যাব, 0 থেকে 14 স্কেল, তাহলে যত আমরা জিরোর দিকে যাব তত কি হবে না, জিরোর দিকে যত যাব তত কিন্তু আমাদের H+ আয়ন কনসেন্ট্রেশন কমে। আর যত 14 দিকে যাবো, তো এই সরি ভুল বলছি, জিরোর দিকে যত যাবো তত কিন্তু H+ আয়ন কনসেন্ট্রেশন বাড়ে, কারণ H+ কনসেন্ট্রেশন বাড়া মানে সেটা হচ্ছে মোর অ্যাসিডিক। আর যত আমরা 14 দিকে যাব তত কি হবে না, H+ আয়ন কনসেন্ট্রেশন কমবে। জিরোর দিকে যাওয়া মানে H+ আয়ন কনসেন্ট্রেশন বাড়বে, আর 14 দিকে যাওয়া মানে H+ আয়ন কনসেন্ট্রেশন কমবে, আর OH- আয়ন কনসেন্ট্রেশন বাড়বে।
তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা আমাদের ভিক্টরি এডুকেশনে অ্যাডমিশন নিতে চাও, আমাদের দুটো ব্যাচ রয়েছে, সায়েন্স স্পেশাল ব্যাচ 2। এটা কিন্তু আমাদের অনেক দিন থেকে শুরু হয়েছে। তুমি যদি ভাবো যে এখানে টেকনিশিয়ানের জন্য ভর্তি হবে, ভর্তি হতে পারো, কারণ মনে রাখবে টেকনিশিয়ানের জন্য এখন কিন্তু কেউ নিউ ব্যাচ আনলেও নেবে না। আমি বারবার বলছি, তার একটাই কারণ টেকনিশিয়ান কিন্তু খুব বেশি দিন পরে হবে না, যার ফলে নিউ ব্যাচ শেষ করা ইম্পসিবল। নেক্সট ইয়ার 2026-এর এলপি টেকনিশিয়ানের জন্য যদি ভর্তি হও, দেন আলাদা ব্যাপার, আমাদেরও নিউ ব্যাচ আসবে, তবে সেটা দেরিতে, ঠিক আছে, গ্রুপ ডি হওয়ার পর। তো আপাতত এই ব্যাচটা চলছে, খুব ভালো ব্যাচ, এখানে তুমি ভর্তি হতে পারো। আর একটা কথা, তুমি যদি এইসব ব্যাচগুলোতে এখন ভর্তি হও, মানে এই একদম শেষ পয়েন্টে ভর্তি হও, তুমি যখন নিউ ব্যাচ আসবে তখন তোমাকে ফ্রিতে ট্রান্সফার করে দেওয়া হবে যদি তুমি মনে করো। ফলে এইসব ব্যাচগুলো তুমি অনায়াসে অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। 1499 টাকায় তুমি পেয়ে যাচ্ছ জিকে এবং সায়েন্স কম্বো। তো এই ছিল আজকের ক্লাস। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে। পিডিএফটা টেলিগ্রাম এবং অ্যাপে দু জায়গায় দিয়ে দেওয়া হবে। অ্যাপে কিছুদিন পর মক টেস্ট আসছে, তাই তোমরা কিন্তু ডেটটা বেরোনোর পরই আমাদের কিন্তু মক টেস্ট দেওয়া হবে, এক্সাম ডেটটা। ফলে এটা খুব ভাইটাল, তো এই জন্য ডেটটা আসতে দাও, তারপর আমি মক টেস্টের অ্যানাউন্সমেন্ট করে দেবো পরপর। আর অবশ্যই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও, অ্যাপটাকে ডাউনলোড করে কোর্সগুলোকে দেখো, যদি কোর্স করার ইচ্ছা হয় অবশ্যই কোর্স নাও। আর এর সম্পর্কে বিশদ যদি জানতে চাও, একমাত্র আমাকে কিন্তু ফোন করে নিতে পারো, খুব ভালোভাবে আমি তোমাকে বিষয়টা ডিটেলসে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাসে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং এবং অতি অবশ্যই কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী।